নমস্কার, আমি শক্তিধর রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্বের প্রশ্নে, বিশেষ করে উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে বিজেপি একটা দীর্ঘ সময় ধরে যে খেলাটা খেলছে সেটা উদ্বাস্তুদের পক্ষে না বিপক্ষে, এটা একটু আন্দাজ করবার জন্য আপনাদের কিছু কথা বলবো। কথাগুলো আজকে বলা প্রয়োজন এই কারণে যে আমরা এখন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। উদ্বাস্তু মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা একটা সরু সুতোর উপর ঝুলছে। সিদ্ধান্ত নিতে হবে, আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতীতের কিছু ইনফরমেশন, তথ্য, ঘটনা, এগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এই কারণেই অনেকটা অসংলগ্ন হলেও আপনাদের কিছু কথা আমি বলবো। দেখুন, আমরা কিছু মানুষ নাগরিকত্ব সম্পর্কে বিজেপি যে চক্রান্ত শুরু করেছে, চক্রান্ত করে চলেছে, এইটা অনেক আগে বুঝতে পারি। আপনাদের কারোর মনে থাকতে পারে, আবার অনেকের হয়তো মনে নেই। পুরনো মানুষ যারা, তারা একটু মনে করার চেষ্টা করুন। আসামের লোকজনের হয়তো এটা বেশি করে জানা থাকবে, কারণ তারা অনেকদিন থেকে একটু আগে থাকতে এই সমস্যাটায় ভুগছেন। সময়কালটা হলো বিজেপির উত্থানের সময়কাল। আপনারা অনেকেই জানেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকার হয়েছিল 90-এর দশকের শেষ ভাগে, 95-এর পরে, 1995-এর পরে। এই সময় থেকে বিজেপির উত্থানটা শুরু হলো। প্রথমে তারা একটা 13 দিনের সরকার গঠন করেছিল, অন্যান্য বিভিন্ন দলের সহযোগিতা নিয়ে করেছিল, সরকার গঠন করেছিল। সেটা 13 দিন টিকে ছিল। 13 দিন পরে সেই সরকারটা ভেঙে যায়। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। তার কিছুদিন পর, কয়েক মাস পর, বিজেপি আবার সরকার গঠন করে। এইবারের সরকার টিকে ছিল 13 মাস। ওটা 13 দিন, এটা 13 মাস। এই সময় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি সেই সময়ে কিছু ঘোষণা করেছিলেন এই নাগরিকদের প্রশ্নে, নাগরিকত্বের প্রশ্নে। আমি সেইটা আপনাদের একটু মনে করার জন্য বলছি। উনি বলেছিলেন যে ভারতের সমস্ত মানুষকে, গোটা ভারতের সমস্ত মানুষকে তারা নাগরিক কার্ড দেবেন, বা নাগরিক কার্ড না বলে বলা যায় সমস্ত ভারতের মানুষকে তারা দুটো পরিচয়পত্র দেবেন। একটা পরিচয়পত্র হবে, তার রং হবে, পরিচয়পত্রের রং হবে সবুজ, আরেকটা পরিচয়পত্রের রং হবে লাল। এইটা তারা ঘোষণা করেছিলেন। তা ভারতে যারা বসবাস করেন তাদের যখন পরিচয়পত্র দেওয়া হবে, জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে, তখন দুই রঙের কেন?
একটা সবুজ আর একটা লাল কেন? এই প্রশ্নটা তো মাথায় আসা উচিত। খুব বেশি মানুষের মাথায় এটা আসেনি, কারণ তখনও নাগরিকত্ব নিয়ে এই সমস্ত টানাপোড়েন শুরু হয়নি। অনেকে এটা খেয়াল করেছেন, অনেকে করেননি, অনেকে গুরুত্ব দিয়েছেন, অনেকে গুরুত্ব দেননি। আমরা গুরুত্ব দিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল, যেটুকু রিপোর্ট, যেটুকু খবরাখবর বেরিয়েছিল, তাতে মনে হয়েছিল, বা উনি লালকৃষ্ণ আদবানি বিভিন্ন জায়গায় বক্তৃতা করে, বিশেষ করে আসামে গিয়ে বক্তৃতা করে তিনি যা বলেছিলেন, তাতে এইটা বোঝা যাচ্ছিল যে ভারতের যারা নাগরিক হিসেবে বিবেচিত হবেন তাদের এক ধরনের কার্ড দেওয়া হবে, যেটা সবুজ রঙের কার্ড। আর যারা বসবাস ভারতবর্ষে করেন কিন্তু নাগরিক বলে নিজেদের প্রমাণ দিতে পারবেন না, তাদের লাল রঙের কার্ড দেওয়া হবে। বলা যায় সেটা এক ধরনের ওয়ার্ক পারমিট, কাজকর্ম করে খাওয়ার পারমিট। তার অর্থ হলো যে বিজেপি এটা আমি 98 সালের কথা বলছি, বিজেপি সেই সময় থেকে হিসেব করেছিল, বুঝেছিল যে ভারতে তাদের হিসেবে অনেক বিদেশি আছেন, কিন্তু তাদের আর দেশ থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না, বহিষ্কার করা সম্ভব না। এই বহিষ্কার করা সম্ভব না যারা, তারা কারা, এইটাই একটু বোঝার আছে। দেখুন, আসাম সরকার প্রথম থেকে বলছে মুসলমান যদি ভারতে থেকে থাকেন, যারা নাগরিক না, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, তাদের বহিষ্কার করতে হবে। সেটা তখনও বলেছিল, আসাম সরকারও বলেছিল, ভারত সরকারও বলেছিল, আজকেও সেই একই কথা বলা হচ্ছে যে তাদের তাড়িয়ে দেওয়া, এবং সেটা করা হচ্ছে। ধরেন হরিয়ানায় কিছু লোকজন কাজকর্ম করার জন্য বাংলাদেশ থেকে গেছিলেন, তাদের বের করে দেওয়া, তারা চলে যাচ্ছে, ধরা পড়ছে এবং তাদের বহিষ্কার করা হচ্ছে। যারা বলছে যে তাদের বাড়ি বাংলাদেশে, স্বীকার করছে যারা, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন একটা সময়ে ওই যারা দিল্লিতে, বম্বেতে কাজ করতেন, তাদের ওখান থেকে বিশেষ করে যারা মুসলমান, কাপড় উঁচু করে করে চেক করা হয়েছে বাংলা ভাষায় কথা বললে। সেটা একটা সময় ছিল, তারপর আমাদের উদ্বাস্তুদের, মতুয়াদের আন্দোলনের ফলে সেটা বন্ধ হয়েছিল। 6-7 সালের কথা আমি বলছি। এটা তারা করেছিল, কিন্তু মুসলমান যারা, তারা ফিরে যেতে চান এবং তাদের তাড়িয়েও দেওয়া হয়েছে অনেককেই। ফলে তাদের লাল রঙের কার্ড দেওয়ার প্রশ্নটা কিন্তু আসেনি, কারণ তাদের তো বহিষ্কারের কথাই বরাবর বলছেন বিজেপি, আদবানিরা। তাহলে আদবানি কাদের লাল রঙের কার্ড দেওয়ার কথা বললেন, কাদের? এইটা একটু বুঝে নিন। আমাদের তখন মনে হয়েছিল এইটা উদ্বাস্তু হিন্দুদের জন্যই এটা হবে, এবং এই কারণে আমরা সে 98 সালে আদবানির এই ঘোষণার বিরুদ্ধে আমরা কিছু আন্দোলন করেছিলাম, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না। সে আন্দোলনের কিছু খবর, কিছু রিপোর্ট, এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটার মধ্যে ধরা আছে। আর এই বইটার মধ্যে এই যে লোকটাকে দেখছেন, এই যে সবুজ রঙের জ্যাকেট, এই কোট, এই যে আমার এই আঙুলটা এখানে নাড়াচ্ছি, আপনারা দেখুন, এই যে সবুজ রঙের এই ভদ্রলোক হলেন, আমি বলছি এটা প্রসঙ্গক্রমে কথাটা বলছি, এ ভদ্রলোক তখন এমপি ছিলেন। এ ভদ্রলোক হচ্ছেন আজকের আমাদের সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তার বাবা আর.এস. গাভাই। এই আর.এস. গাভাই প্রথম 2005 সালে উদ্বাস্তুদের নাগরিকত্বের স্বার্থে
দিল্লির পার্লামেন্টে স্পেশাল মেনশন করেছিলেন। সেই স্পেশাল মেনশনে কি লিখেছিলেন সেটাও আমার কাছে আছে। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন শিবরাজ পাতিল, মহারাষ্ট্র বাড়ি ছিলেন, কংগ্রেসের আমল। শিবরাজ পাতিল কি চিঠি লিখেছিলেন সে চিঠির কপি আমার কাছে আছে। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, হতে পারে দেখেছেন। এই বইটার মধ্যে সেই চিঠি, তার উত্তর, এগুলো সব আছে, সন্তারিক আপনারা জানতে পারবেন। আমি বলছি যেহেতু আমাদের এখনকার প্রধানমন্ত্রী এই প্রধান বিচারপতির বাবা, তাই কথাটা বললাম। তা আমরা সেই সময়ে এই বইটাতে, এটা একটা সংকলন, বিভিন্ন সময় যে খবর বেরিয়েছিল তার একটা সংকলন। সেই সময় দেখুন একটা রিপোর্ট পড়া যায়, এটা ছোট, এই যে এখানে দেখুন, এটা লেখা হলো 11 দলের ঐতিহাসিক কনভেনশন। এইটা নীলাকাশ বলে একটা পত্রিকাতে বেরিয়েছিল 7 জানুয়ারি 1999 সালে। 7 জানুয়ারি 1999 সালে আমরা ওই যে আদবানির ঘোষণা, তার বিরুদ্ধে এই 11 দল 3টে দাবির ভিত্তিতে আমরা রেল অবরোধ করেছিলাম। সেই রেল অবরোধ করতে গিয়ে দমদম ক্যান্টনমেন্টে তখনকার দিনে সিপিএম বাধা দিয়েছিল, তাই মারপিট হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল, ওদেরও 2-4 জন, আমাদেরও 2-4 জন। আমার পা কেটে গেছিল বোধহয় 3-4 ইঞ্চি, এসব হয়েছিল। তো এই 3টে দাবির একটা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি প্রস্তাবিত সবুজ ও লাল রঙের জাতীয় নাগরিক কার্ড প্রকল্প প্রত্যাহার এবং উদ্বাস্তু সমস্যার সুষ্ঠু সমাধান, এর লেখা আছে রিপোর্টের মধ্যে। এইটা এই যে মিটিংটা হয়েছিল, কনভেনশন হয়েছিল ভারত সভা হলে, কলকাতার ভারত সভা হলে। রেল অবরোধের কথা বলছিলাম, রেল অবরোধ হয়েছিল অন্য দিনে। এই কনভেনশনটা হয়েছিল 31শে অক্টোবর 1998 সালে, যেখানে এই যে গাবাই সাহেব হাজির ছিলেন। উনি তখন রিপাবলিকান পার্টির এমপি, আমি তখন রিপাবলিকান পার্টি করতাম। এখন মোদী সরকারের যে মন্ত্রী আছেন রামদাস আঠাওলে, উনি হাজির ছিলেন। আর নাগপুর থেকে এমপি হয়েছিলেন যোগেন্দ্র কাওয়াড়ে, ইনিও রিপাবলিকান পার্টির। 3 জন রিপাবলিকান পার্টির এমপি তারা এসেছিলেন। ওই যে আঠাওলে ঠাকুরনগরে অনশনের সময় প্রধানমন্ত্রীর দূত হয়ে এসে আমাদের অনশন ভাঙিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সাথে মিটিং এর সব বন্দোবস্ত করেছিলেন। এখন এনডিএতে চলে গেছেন বলে আমরাও আর তার সঙ্গে নেই, সেটা যাই হোক, কিন্তু এই সহযোগিতা তারা করেছিলেন। তাহলে আমি আপনাদের বলছি, দেখুন এই যে বিজেপি, এই যে আজকের যে কার-19, এই প্রকল্প শুরু কিন্তু 98 সাল থেকে। এই কার-19ও কিন্তু আমরা প্রথম থেকে বলেছি এটা নাগরিকত্ব দেওয়ার প্রকল্প না, এটা হচ্ছে লাল কার্ড আর সবুজ কার্ডের প্রকল্প। আজকে আইনি রূপ পেল। ওই সময় ঘোষণা করেছিলেন 98 সালে, সেইটা বিজেপি গভর্নমেন্ট তার আইনি রূপ দিল কার-19 এর মাধ্যমে। আজকে বলছি তা না, 2016 সাল থেকে এই একই কথা বলছি। তারা এই মানুষগুলোকে এখানে থাকতে দিতে চায়, নাগরিকত্ব দিতে চায় না। অর্থাৎ তারা ভারতে বৈধ বসবাসকারী বেনাগরিক, তাদের তাড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই, দেবেও না হিন্দুদের। তাদের হয়তো এটা আইনি ব্যবস্থা করলো, এইবারে বলবে এই লোকগুলোকে এইটুকু অধিকার দেওয়া হবে, তাদের এইরকম একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে, যার রং হবে লাল বা অন্য কোনো রং। ওই প্রকল্পের অংশ। আপনারা এইটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে বিজেপিকে চেনা যাবে, তাদের ধাপ্পাগুলো বোঝা যাবে। দেখুন আমি এই আরেকটা কাগজ আপনাদের দেখাচ্ছি, দেখুন তো দেখা যায়।
পড়া যায়? উপরে দেখুন লেখেন গভর্নমেন্ট অফ উড়িষ্যা, হোম ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন? আমি একটুখানি বলে দিই কি আছে। তারিখটা হচ্ছে 28/12/2004, 28/12/2004। 2003 সালে নাগরিকত্ব আইন হয়েছে। 3রা ডিসেম্বর 2004-এ রাষ্ট্রপতির সম্মতি নিয়ে আইনে পরিণত হয়েছে, 3 ডিসেম্বর। আর 28 ডিসেম্বরে এই নোটিশ দিচ্ছে। তখন ওই বিজেপি গভর্নমেন্ট হয়েছিল, ওই 2004-এই হয়েছে, ক্ষমতায় যাওয়ার পর। তারা কি বলছে একটু শুনুন, আমি পড়ে দিই, দেখুন ভাষাটা দেখুন। The Odisha state government do hereby direct that Uday Sarkar, son of Lalit Sarkar, a Bangladeshi national, at present residing in the district of Kendrapara, Odisha, should quit India within 30 days. Should quit India within 30 days from the date of service of this order. From the date of service of this order. Order on him. Failing which steps will be taken to deport him from India. Steps will taken against him to deport from India. এই হচ্ছে নোটিশ। কি মনে হয় উদয় শঙ্কর মুসলমান না হিন্দু? কি মনে হয় হিন্দু দরদ না? বুঝতে পারছেন না, জানেন না এগুলো, তাই আপনারা বিজেপিকে বুঝতে পারছেন না। কিন্তু আমরা যারা জানি আমাদের কথা একটু শুনুন। এরকম 1551টা নোটিশ দিয়েছিল উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার মহাকালপাড়া ব্লক। এটা পারাদ্বীপ যে বন্দর, ঠিক মহানদীর উল্টো পারে। এরা সব 51 সালের ওল্ড মাইগ্রান্টস। ওই চিল্কা হ্রদ এবং এই মহাকালপাড়া এলাকাতে সব থেকে পুরনো 51-52 সালে যাদের সেটেলমেন্ট হয়েছিল এরা তারা। 90 দশকে আপনারা জানেন 30 ফুট উঁচু হয়ে ওই জায়গাতে সমুদ্রের জল ঢুকেছিল, সেই মহাপ্লাবন, সেই সাইক্লোন। তাদের কিচ্ছু নেই কাগজপত্র, তাদের এই নোটিশ দিয়েছিল বাংলাদেশি বলে, সব সেটেলমেন্ট পাওয়া রিফিউজি। আজও সেই নোটিশ প্রত্যাহার করা হয়নি। আজও তারা সমস্যায় আছে, বেশি দূর না, যার খোঁজ নিন। ঘটনাগুলো আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। ওই সময় নবরঙ্গপুর জেলা, একই সময় বিজেপি ক্ষমতায় আসার পর নবরঙ্গপুর জেলা উড়িষ্যার, মালকানগিরি জেলা উড়িষ্যার, কতজনকে নোটিশ এরকম ধরিয়েছে, কতজনকে পুশব্যাক করেছে। সেই অনিল কি যেন টাইটেল, আমি আমাদের ওই কাগজে বুকলেটে তাদের নাম আছে অনেকের। রায়গড় জেলা, তারপর অমরকোট জেলা, এই সব জেলা থেকে মানুষজনকে এই প্রেক্ষাপট দিয়ে পার করেনি। বাঙালি তো, হাঙ্গামা হতে পারে, হাঙ্গামা আগে হয়েছে। পুশব্যাক করার সময় গিয়ে আমরা এখান থেকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি, সেই জন্য ওদের পাঠিয়েছে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে বিজেপি, এবং সবগুলো হিন্দু। এই 1551টায় নোটিশ দিয়েছে শুধু হিন্দু না, নমশূদ্রদের 1551 জন নমশূদ্র। আমি 3 মাস থেকে, অনেকে বলছেন অনেক উদ্বাস্তু দরদি কত কথা সুকৃতি রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে, এর কোনোটাই কোনোদিন এসবে নেই। আমি 3 মাস থেকে ওখানে একটা আন্দোলন তৈরি করেছিলাম, উৎকল বঙ্গীয় সংঘর্ষ সমিতি তৈরি করেছিলাম। ওখানকার লোকাল যারা মানুষ, তো উড়িয়াদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, আমি নামটাম ভুলে গেছি। একজন নেতা ছিলেন
তিনি এবং আমি দুজনে মিলে এই উদ্যোগ নিয়ে কাজ করেছিলাম। নারায়ণবাবু বলে একজন ছিল, মনে আছে আমার, তিনি ওই মহাদেব, তিনি আমাদের খুব সহযোগিতা করেছিলেন, আরো অনেকে ছিলেন। আমি 3 মাস ওখানে থেকে এটাই করেছিলাম। আলটিমেটলি এরা কিছু করতে পারেনি, কিন্তু মানে পুশব্যাক করতে পারেনি, কিন্তু সমস্যা মেটেনি। এবং তারপরে তো আপনারা জানেন 2003 সালের নাগরিকত্ব আইন, 2003 সালের নাগরিকত্ব আইন যেখানে 14 এনআরসি করার কথা বলেছে। আর আপনারা বুঝতে পারছেন এই যে সুপ্রিম কোর্ট যেটা বলছে, আপনার যে কার্ড আছে তার একটাও নাগরিকত্বের প্রমাণপত্র না। ওই যে হাইকোর্ট বম্বেতে যা বলেছে, একটাও নাগরিকত্বের পরিচয়পত্র না। এরা এনআরসি করার আইন করেছে 14A ধারা, বিজেপি করেছে 14A ধারা ওই 2003-এ। তার মানে কি এই সব লোকগুলোকে এবং এই সব হিন্দুগুলোকেও এই জায়গাতে বেনাগরিক করে দেওয়ার জন্যই এরা করেছে। এদের নাম এনআরসি লিস্টে আসবে না। ওই এনআরসি লিস্টে যাদের নাম উঠবে তারা পাবে সবুজ রঙের কার্ড, এনআরসি লিস্টে যাদের নাম উঠবে না হিন্দু, তারা পাবে লাল রঙের কার্ড থাকবে এখানে। কারণ ওই যে কার্ড 19 করে দিয়েছে, তুমি আর এখানে অবৈধ লোক, বৈধভাবে বসবাসকারী বেনাগরিক হিসেবে লাল কার্ড নিয়ে তুমি এখানে থাকবে। যত কথাই বলুক না কেন, এই যে আমাদের কবিবর শান্তনু ঠাকুর, এই যে প্রায় 1 কোটি মানুষ দরখাস্ত করে 1000 লোকের নাগরিকত্ব হতে পারে, তার বেশি লোকের হবে না। যে কারণে আমরা বলছি ওই আবেদন করার লাইনে ঢুকবেন না। বিজেপি যদি সত্যি 2014 সালের আগ পর্যন্ত যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা থাকতো, ইচ্ছা যে নেই সেই জন্য আমি এই 1551টা নোটিশের কথা বলছি, 98 সালের মিটিং এর কথা বলছি, এসব বলছি আমি তাদের ইচ্ছেটা বোঝার জন্য। তাদের ইচ্ছে নেই। ইচ্ছে যদি থাকতো তাহলে কি বলতো? 2014 সালের আগের এই 20টা ডকুমেন্টের একটা দেখাতে পারলে তিনি ভারতের নাগরিক, দরখাস্ত করার কোনো দরকার নেই। কেউ বলতে পারেন যে এরকম কোনো আইন নেই। কে বলেছে আইন নেই? আইন আছে, উদাহরণ আছে। আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব আইনেই এই উদাহরণ আছে, এই দৃষ্টান্ত আছে। 6A ধারা, ওই যে আসামের ক্ষেত্রে কি 71-এর 25শে মার্চের আগে আসলে তিনি নাগরিক, দরখাস্ত করার লাগে না। বিজেপি ওটা কে করেছিল? ওটা কংগ্রেস করেছিল, যারা হিন্দু হিন্দু করেনি, অত হিন্দু ধর্মের কথা বলেনি। তারা করেছিল যে তুমি এই তারিখের আগে আসলে নাগরিক ও দরখাস্ত করা লাগবে না। আর যারা হিন্দু ধর্মের কথা বলছেন তারা এসেও ঠিক একই রকম জিনিস করলো, কিন্তু তারা বললো দরখাস্ত করতে হবে 2014 সালের আগে আসলে। 2014 সালের আগে আসলে দরখাস্ত করতে হবে, তার যে নিয়ম কানুন করেছে, তার যে শর্ত আরোপ করেছে, তাতে বিজেপির এই দিশারিতা বোঝা যায় না। তারা হিন্দু ধর্মদের কথা বলে, আসলে হিন্দুদেরই সর্বনাশ করছে। এই আজকের কাগজ, মানে আমি আজকের কাগজের কথা বলছি, এই আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা ছেলেকে ধরে রেখেছে, বলছে বাংলাদেশের পাচাকড়ি গ্রামে তার বাড়ি। বাংলাদেশের পাচাকড়ি গ্রামটাও আমার গ্রামের বাড়ি, মানে আমার গ্রামের পাশের গ্রাম। আমি যদি বাবা ঠাকুরদার নাম জানতাম তাহলে আমি নিশ্চিতভাবে চিনতাম। তাকে ধরে নিয়ে গেছে। সে ওখানে এসে একটা ঘর ভাড়া করেছিল, বাংলাদেশের লোক। দেখুন মানুষ কিভাবে বাধ্য হচ্ছে। পাসপোর্টে যাতায়াত করেছে, পাসপোর্টে যাতায়াত করেছে, এদেশে চলে আসতে চায় হিন্দু মানুষ। তারপরে যখন দেখছে ওই যে কি বায়োমেট্রিক হয়েছে, ওইখানে বর্ডারের ওই বায়োমেট্রিক ধরে এখানে এসে কাগজপত্র করলে আবার আধার কার্ডে বায়োমেট্রিক দিয়ে চিনে ফেলছে, বিপদ হচ্ছে, বিপদ হতে পারে এটা বুঝে সে কি করেছে, শেষের বার আর পাসপোর্টে আসেনি, পালিয়ে এসছে। এরকম অনেকে করেছে, তাদের জন্য অশনি সংকেত। এরকম বহু লোক করেছেন। এই ঠিক এই যে কেস, যে শেষের বার আর পাসপোর্টে না এসে পালিয়ে এসেছেন, যাতে ওইভাবে আর খোঁজাখুঁজি না করে, ধরা পড়ে গেল। ফলে কোনো না কোনো ভাবে বিজেপি ওরা ইচ্ছে করে করে খুঁজে খুঁজে বার করছে। এ তো মুসলমান না, বলছে হিন্দু হলে 7 খুন মাপ, কই এই তো ধরে গেল। ফলে এই সবগুলো কোনো কথা নয়।
এবং বিজেপির নেতারাও অনেকে অনেক রকম কথা বলছে দেখবেন, যারা এখানকার একটু ঘটি টটি এই জাতীয়, তারা কিন্তু বলছে অনুপ্রবেশকারী হলেই হবে, মানে 14 সালের পরে আসলেই অনুপ্রবেশকারী, কোনো মাপ নেই, এবং এইটাই আইন। ফলে এইসব দ্বিচারিতা চলছে, তাদের উপরে ভরসা করার কোনো কারণ নেই। এই যে আবেদন করাকরি হচ্ছে, বলছে এত সহজ করব, সহজ করে দিয়েছি, ক্যাম্প করে বলছে যে, মানে বলতে বলতে কেন্দ্রে দিচ্ছেন একেবারে কবিবর, যে আর কত সহজ করবে, তার কত সহজ করবে কেন? দরখাস্ত করার লাইনে গেছেন কেন? এই যারা বলছিল, এই যে সফল মজুমদার, যার বিরুদ্ধে বাংলাদেশি বলে আবার নাকি কাগজে লেখালেখি শুরু হয়েছে, ও তো সেদিন বলেছে রোহিঙ্গারা ওখান থেকে এসে, মানে তার বোধহয় 5 দিনও হয়নি, ওখান থেকে এখানে হিন্দু নাম বাড়িয়ে ই করছে, এই সফল মজুমদার বলছে। মানে নিজের জমি এত দুর্বল, শুধু ওর নয়, সমস্ত উদ্বাস্তুর পায়ের নিচের জমি নরম, কেন আপনারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন? হতে পারে বিজেপি করে, ও তৃণমূল করতে পারে। ওই যে কল্যাণীতেও দেখলাম আবার নালিশ হয়েছে, কীর্তনিয়ার বিরুদ্ধে নালিশ হয়েছে, এইবারে ওরা আরো 10 জনের বিরুদ্ধে করবে, সেই 10 জন আরো অন্যজনের বিরুদ্ধে করবে, তো এই তো চলবে। আর দেখলেন তো সুপ্রিম কোর্ট এবং বম্বে হাইকোর্টের রায়, এর কোনো কাগজই নাগরিকত্ব করবে না। তার মানেটা কি? তার মানে কত উচ্ছন্নে যাবে। আমরা এতদিন বলছিলাম যে এইটা সমাধান নয়, আমরা বলছিলাম নতুন আইন দরকার। মমতা যারা বলছেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক, ওটাও সমাধান নয়, আমাদের কারণের জন্য সমাধান নয়, কারণ ওইভাবে মানুষ, সব মানুষের পক্ষে, বেশিরভাগ মানুষের পক্ষে নাগরিকত্ব অর্জন করা সম্ভব নয়। ফলে আইনটা পাল্টাতে হবে। দেখবেন আমরা এই যে বলেছিলাম এইবারে বিরোধীদের কানে জল ঢুকবে, আর তো কোনো পথ নেই, সব জায়গাতে বলে দিয়েছে এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে এইবারে তারা, আমরা যে দাবি করেছিলাম সেইখানে তাদের আসতে হবে যে আইনটা পাল্টাও, যারা এখানে আছে তাদের নাগরিক হিসেবে ডিক্লেয়ার করো। এখানে শুধু উদ্বাস্তুরা সমস্যা হবে তা না, ওই কোনো কাগজ যদি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত নয়, এবং আসলে ওই যে 11টা বলেছে নির্বাচন কমিশন SIR এ, ওইতে কি নাগরিকত্ব প্রমাণ হয়? এই যে বলছে আধার কার্ড ভোটার কার্ডে যেমন হয় না, কোর্ট বলছে ওগুলোতে তো আরো তো প্রমাণ হয় না। কাস্ট সার্টিফিকেটে নাগরিকত্ব প্রমাণ হয়, ড্রাইভিং লাইসেন্স নাগরিকত্ব প্রমাণ হয়, কন্ট্রাক্টরি লাইসেন্স নাগরিকত্ব প্রমাণ হয়, স্কুল সার্টিফিকেট নাগরিকত্ব প্রমাণ হয়। বাংলাদেশ থেকে এসে এখানে লাইসেন্স করা যায়, কন্ট্রাক্টরি লাইসেন্স করা যায়, ড্রাইভিং লাইসেন্স করা যায়, ওখান থেকে এখানে এসে স্কুলে ভর্তি হওয়া যায়, তারপরে স্কুল সার্টিফিকেট শো করা যায়, কিন্তু আসলে তো বাড়ি বলতেছে ওটা দিয়েও প্রমাণ হয় না, স্কুল সার্টিফিকেট দিয়েও প্রমাণ হয় না, কোনোটাতেই ওই যে 11টা বলেছে। এমনকি আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেটও এককভাবে নাগরিকত্বের প্রমাণ নয়। দেখে নিন নাগরিকত্ব আইন আর সংবিধান বলেছে আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে এই দেশে বসবাস করতে হবে, তার মানে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। ফলে ওইভাবে বিষয়টাকে হবে না। এর একমাত্র সমাধান হতে পারে এটা নতুন আইন হবে, নাই আইন হয়ে NRC করো, যে 2025 সালে সবাই নাগরিক, বর্ডার সিল করে দাও, NRC করো, জাতীয় পরিচয়পত্র হাতে দিয়ে দাও, বর্ডার খুলে দাও। এইবারে নাগরিকত্বের প্রমাণ হচ্ছে এই জাতীয় পরিচয়পত্র। এই কথা বলতে হবে বিরোধীদের, আমি বলছি। এবং সেই জন্য যারা ওই যে বলছেন কাতে আবেদন করবেন কি করবেন না, আমরা বলছি একটু অপেক্ষা করুন, কারণ এই জায়গাতে যেতে হবে বিরোধী দলকে, একটা নতুন আইনের জায়গাতে যেতে হবে। ফলে আর ওইসব ঝামেলায় ওই জন্য যাওয়ার দরকার নেই, এই কথা আমরা বলছি, একটু ওয়েট করুন। তো এই সবগুলো শুরু হয়েছে। তো এখন বিজেপির এই যে ভাওতা, নানাভাবে তারা যেটা করছে, এইগুলো তৃণমূল যেমন ভাবে যা করছে এরাও ঠিক তাই করছে।
আর বিরোধী দলগুলোর কি অবস্থান? বিরোধী দলগুলো হা করে বসে আছেন, কংগ্রেসও কিছু বলছে না। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন আমরা রাহুল গান্ধী পর্যন্ত পৌঁছেছি। এবার পৌঁছেছি যখন আমরা একটা পথ যখন পেয়েছি, দেখি কি করা যায়। আর আমি আপনাকে ওই যে সুজন চক্রবর্তী, রেখা গোস্বামী, সিপিএম এর নেতা যারা, এবং যখন আলোচনা করেছিলাম, মানে আমি এটা বলছি, এরা প্রেস ক্লাবে হাজির ছিলেন। সুজন চক্রবর্তী, অলোকেশ দাস এমপি, তারপরে এক্স এমপি, তারপরে আমাদের এক্স মিনিস্টার কি বললাম, আমাদের দিদি, দেখুন মাথায় এই সমস্ত গোলমাল হচ্ছে, এইমাত্র নাম বললাম আবার মনে করতে পারছি না। তারপরে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সুখবিলাস বর্মা এমপি, এক্স মিনিস্টার, এরা সব ছিলেন সেখানে। ঘোষণা করে কিন্তু বলেছে, মানে এটা আমাকে বলেছে তা না, আমরা যখন আলোচনা করেছি সেখানে সেলিম সাহেব ছিলেন, আমরা অভিভাবকের সাথে আলোচনা করেছি, আমরা মল্লিকার্জুন খাগড়ার সাথে আলোচনা করেছি। আমি বলছি যখন প্রেস ক্লাবে প্রেস রিলিজ করলেন, প্রেস মিট করলেন, প্রেস রিলিজে সবারই নাম আছে, কাগজ আছে আমার কাছে, আমি পাঠিয়েছি রাহুল গান্ধীকে, কালকেই পাঠিয়েছি, যে এরা সবাই সই করেছে। তার মানে কি, তারা নীতিগতভাবে একমত, তারা আমাদের আপনার সাথে আছে। নানান রকম ব্যাপার পার্টির মধ্যেও থাকে, যে কারণে এখন অব্দি এটা পরিষ্কার হয়নি, পরিষ্কার হবে। রাজ্য কনভিন্স হয়েছে, হয়তো কেন্দ্রকে এখনো কনভিন্স করতে পারেননি। রেখা গোস্বামী, নামটা আমি তখন বলতে ভুলে গেলাম, রেখা গোস্বামীও ছিলেন। তো এইসব প্রক্রিয়াগুলো এখন চলছে। একটা নতুন আইন হচ্ছে সমাধান। আর বিজেপি যেটা বলছেন, সত্যিই তাদের সদিচ্ছা থাকলে তারা কিন্তু ওই কাটা বেট করতো। আর আপনি দেখুন, আজকে যদি আধার কার্ড, ভোটার কার্ডটাকে যদি মান্যতা দেয় এসআইআর এ, সে ওখানে হোক, বিহারে হোক আর পশ্চিমবঙ্গে হোক, তাহলে তো সমস্ত মানুষের সুবিধা হয়। তারা তারা করতে চাইছে না কেন? বিজেপি বিরোধিতা করছে। আমি বলছি 20 বছরের মধ্যে যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে, তার 90% বিজেপি সমর্থক, অথচ তারাই, এবং তার কিন্তু 90% এর মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো করে ফেলেছেন। বিজেপি নেতৃত্ব বলছে ওটা মানবে না। এই সমস্ত বিজেপির ক্যাডাররা, বিজেপির কর্মীরা এটা বুঝতে পারছেন না, তাদের এই দ্বিচারিতা। আপনি 98 সাল থেকে এই সমস্ত হিসেব করুন, ওই 551টা নোটিশের কথা ভাবুন, আরো যা যা পরপর। ওই 2003 সালের নাগরিকত্ব আইন বলে দিল যারাই বিনা পাসপোর্টে এসেছে তারা অনুপ্রবেশকারী। কাদের বললো? মুসলমানদের। কয়জন মুসলমান এসেছেন? একজন মুসলমান আসলে 1000 হিন্দু এসেছে। মানে অনুপাতটা এরকম। বেশিরভাগ হিন্দুরা এসছেন, সবাই বিনা পাসপোর্টে এসেছে। বিজেপি আইন করলো বিনা পাসপোর্টে আসলে অনুপ্রবেশকারী। তার মানে কাকে অনুপ্রবেশকারী বললো? অনুপ্রবেশকারী বললো হিন্দুদের। এইটুকু বোঝেন না আপনারা? আপনারা এত কথা বলেন, এত বুদ্ধির কথা বলেন, এই বুদ্ধিটুকু আপনার নেই। যেদিন তারা আইন তৈরি করলো, দিশারিতা দেখুন, যেদিন আইন করেছে তার পরের দিন থেকে আরএসএস, বিজেপি প্রমাণ করেছে হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। আইনে আলাদা ব্যবস্থা আছে? নেই। তারপরে কি হলো? কার-19 বললো বাংলাদেশ থেকে আসলে হিন্দুরা ছাড় পাবেন। তার মানে কি? তার মানে 2003 সালে হিন্দুদের অনুপ্রবেশকারী বলেছিল। 2003 সালে অনুপ্রবেশকারী না বললে কার-19 ছাড় দেওয়ার প্রশ্ন কোথেকে আসে? করেছিল বলে ছাড় দিয়েছ। ভালোবেসে করেনি। এই আমরা মতুয়ারা যে লড়াই আমরা করেছি, তার জন্য নিজেদের তৈরি করা আইন ওই 21B-তে ওই ছাড়টুকু দিতে বাধ্য হয়েছে। স্বেচ্ছায় না। আর বাধ্য হলে কি হয়? যেটুকু দরকার সেটুকু দিয়েছি। আরেকটা ভাতা দেওয়ার সুযোগ পেয়ে গেছি। বলেছিল কার-19 হলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। এখন দরখাস্ত করতেই সাহস পাচ্ছেন না। মানে কি? ভয় পাওয়ার কারণ আছে, সত্যি সত্যি ভয় পাওয়ার কারণ আছে, তাই করছেন না। ফলে বিজেপির এই দ্বিচারিতায় আপনারা বিশ্বাস করবেন না। এই সব বাদ দিয়ে তৃণমূলের দ্বিচারিতায় বিশ্বাস করবেন না। সব বাদ দিয়ে আসুন একসাথে একটা লড়াই করি, একটা নতুন আইন তৈরি হোক। যে কথা আমরা এতদিন বলছিলাম, আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নতুন আইন ছাড়া অন্য কোনো পথ নেই। কোনো কাগজপত্র, নাগরিকত্ব, মানে নাগরিক হিসেবে
নিঃসন্দেহে প্রমাণ হয় না। ফলে এই রকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কেন থাকবো? কেন গভর্নমেন্ট মানুষকে অনিশ্চিত অবস্থার মধ্যে রাখবেন? ভূমিপুত্রও প্রমাণ করতে পারবেন না। এই দেশের মানুষ যারা, তারাই 148 কোটি মানুষ, তারা কি প্রমাণ করবেন? তাদের তো নেই, বার্থ সার্টিফিকেট তো বেশিরভাগই নেই। এই সেদিন 2023 সালে ওই দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট যেটা 1969 হয়েছিল, সেটাকে অ্যামেন্ড করে করলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। এই 2023 সালে হলো। সেখানে বলেছে 1 অক্টোবরের পর থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট মাস্ট। তার আগে অল্টারনেটিভ ডকুমেন্ট মানে এই সমস্ত ডকুমেন্ট যেগুলো নিশ্চিত নয়, ফলে তারাও সমস্যায় পড়বেন। এই 148 কোটি মানুষ যারা এখানকার ভূমিপুত্র, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, বা ওই যে যাদের বলা হয় আমরা যেটা বলি ঘটি, তারাও সমস্যার মধ্যে পড়ছেন। ফলে আমরা যে একটা আইনের কথা বলছি, এইটা এখানকার ঘটি, বাঙাল, হিন্দু, মুসলমান সবার সমস্যাটা মিটে যায়। আসুন সবাই মিলে সেরকম একটা আইনের দাবিতে আমরা সোচ্চার হই। আজকে আপনাদের এই কথাগুলো বলার জন্য আমার এই ভিডিওটি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।